স্বাগত প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। 3 দিনের ইতালি সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রোমে প্রবাসী বাংলাদেশিদের দেশ সংবর্ধনায় যোগ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানি লন্ডারিংয়ের টাকা দিয়ে আন্দোলন করছে বিএনপি। দেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। ইতালি সফরে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর জন্য সংবর্ধনার আয়োজন করেন। রাজনীতি, নির্বাচন সহ দেশের সার্বিক অবস্থার বিষয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, আর বিএনপি বরাবরই জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করে আসছে। মানি লন্ডারিং করে যে টাকা বাইরে পাঠিয়েছে, সেখান থেকে আমরা 40 কোটি টাকা উদ্ধার করতে পেরেছি। এত টাকা কোথায় পায়? তার মানে ক্ষমতা থাকতে যত চোরা টাকা রেখেছে বাইরে, সেইগুলি আছে, সেগুলি দিয়েই এখন আন্দোলন করে নাকি সরকার উৎখাত করবে। আমরাও ছেড়ে দিয়েছি যে ঠিক আছে, গণ আন্দোলন, দেখি কত জোর। শেখ হাসিনা বলেন, দেশবাসীকে ভোটাধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি সেই অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগই। বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। ভোট চুরি করে যারা বিতাড়িত, তাদেরকে কেন ভোট দেবে? তাদের জন্ম কোথায়? জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে, সংবিধান লঙ্ঘন করে, ক্ষমতায় এসে আর্মি রুলস লঙ্ঘন করে, সেনাপ্রধান নিজের রাষ্ট্রপতি ঘোষণা দিয়েই তার রাজনীতি শুরু। প্রবাসীদের এই সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে যারা সমর্থন দেয় নাই, আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছে, তারা কি এটা চাইবে না, কিন্তু আমরা সেটা করতে পেরেছি। আর বিএনপি কি করে গেছে দেশটাকে? আমরা যতদূর এগিয়েছি, তারা সেগুলিকে তো ধ্বংস করেছি এবং দেশকে আর ধ্বংস করতে চায়। প্রধানমন্ত্রী আরো বলেন, জেনারেলের পকেট থেকে দলের সৃষ্টি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। জেনারেলের পকেট থেকে যে দলের সৃষ্টি, তারা নির্বাচন জনগণের কাছে যাওয়ার তাদের মুখটা কোথায়? মৌলি ইসলাম, যমুনা নিউজ। হত্যা করেছে। চীনের সিংহাই প্রদেশে অনুষ্ঠিত হয়েছে 5 দিনব্যাপী বিনিয়োগ ও বাণিজ্য মেলা। বিভিন্ন দেশের পাশাপাশি এতে অংশ নেয় বাংলাদেশও। এবারে মেলার থিম ছিল সবুজ উন্নয়নের জন্য উন্মুক্ত সহযোগিতা। অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, নেপাল এবং পাকিস্তান অংশ নেয়। মেলায় অংশ নেয় 400-র বেশি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংহাই প্রদেশের গভর্নর উ চিয়াওজুন। বক্তব্য রাখেন প্রাদেশিক পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চেন গ্যাং সহ শীর্ষ কর্মকর্তারা। মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে অবৈধভাবে বসবাসকারীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে স্থানীয় প্রশাসন। 26 জুলাই থেকে শুরু হয়েছে অবৈধদের নিবন্ধন প্রক্রিয়া। এর ফলে নির্মাণ, কৃষি, সেবা এবং খনি খাতে নিয়োগের সুযোগ পাবেন অবৈধ বসবাসকারীরা। এই কর্মসূচির অধীনে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড সহ 16 দেশের নাগরিকরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এদিকে এই ইস্যুতে সারাওয়াক রাজ্যকে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে হাই কমিশন। হিরো আলমের উপর হামলার ঘটনায় পশ্চিমা 13 কূটনীতিকের বিবৃতিতে অসন্তুষ্ট সরকার। এই নিয়ে তাদের ব্যাখ্যায় এখনও সন্তুষ্ট নয় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দূতদের গণমাধ্যমে পাঠানো বিবৃতি ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সরকারের মনোভাব দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। বিবৃতিতে হামলার ঘটনায় 2 জনকে আটক করার বিষয়টি এড়িয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঘটনা 17 জুলাইয়ের। ভোটের বাকি তখন মাত্র আধ ঘন্টা। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার উপরেই হামলার ঘটনা ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা 17 আসনের উপনির্বাচনের ঘটনায় টুইট করে নিন্দা জানিয়েছিলেন জাতিসংঘ মিশন প্রধান গোয়েন লুইস। এ ঘটনায় 20 জুলাই সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধানকে তলব করে ব্যাখ্যা চেয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। একই ঘটনায় 27 দেশের জোট, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য সহ 13 বিদেশি মিশন প্রধান যৌথ বিবৃতি দেন। সেই ঘটনার ব্যাখ্যা জানতে সংশ্লিষ্ট মিশন প্রধানদের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমন্ত্রণ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 4-5 জন কথা বলেছেন। তারা মূলত ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে এটি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়নি। তারা আমাদের নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য করেছেন। তাদের কূটনৈতিক আচরণবিধি সম্পর্কিত ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিয়ে গঠনমূলক হবার পরামর্শ দিয়েছি। পাশাপাশি এও সতর্ক করা হয়েছে যে সরকারকে পাশ কাটিয়ে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা বর্জিত আচরণ কেবলই পারস্পরিক আস্থার সংকট তৈরি করবে।
এটাকে অবশ্য তলব বলতে চাননি প্রতিমন্ত্রী। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, এটাকে আমরা তলব বলছি না। জাতিসংঘের যিনি প্রতিনিধি ঢাকাতে, তাকে আমরা তলব করেছিলাম। সরকার বলছে এই বিবৃতির মধ্য দিয়ে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের পাশাপাশি প্রকৃত ঘটনাও ফুটে ওঠেনি। তারা যেই তারিখের ইস্যু করেছেন তার আগের দিন তৎকালীন সময়ের মধ্যে আমরা 2 জনকে গ্রেফতার করে ফেলেছিলাম, সেটা তারা উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন। তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা আমাদের অসন্তোষ প্রকাশ করেছি। কোনো আপত্তি থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার পরামর্শ দিয়ে মিশনগুলোর সদর দপ্তরেও তা জানিয়েছে ঢাকা। আমাদের অসন্তুষ্টি জানিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে যেন তাদের দূতাবাসের কেউই এই ধরনের কার্যকলাপে লিপ্ত না হন, সে আহ্বান থাকবে। সেই নির্বাচন সামনে রেখে বিদেশিদের এমন বিবৃতি পাল্টা বিবৃতিতে সম্পর্কে প্রভাব পড়বে না বলেও আশাবাদী শাহরিয়ার। না, এটা কোনোভাবেই এই রাষ্ট্রগুলির সাথে সম্পর্কে কোনো ছেদ ঘটাবে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ডেনমার্কে আবারও অবমাননা করা হলো কোরআনকে। দেশটির ইরাক, মিশর ও তুরস্কের দূতাবাসের সামনে পোড়ানো হয় পবিত্র গ্রন্থ। মঙ্গলবার কোপেনহেগেনে ইসলাম বিদ্বেষী ছোট একটি দল অংশ নেয় কোরআনে আগুন দেওয়ার কর্মসূচিতে। এক নারী তাদের বাধা দিতে এলেও সরিয়ে দেয় পুলিশ। ড্যানিশ প্যাট্রিয়টস নামের গ্রুপটি একদিন আগেই ইরাকের দূতাবাসের সামনে আগুন ধরিয়ে দেয় মুসলিমদের ধর্মগ্রন্থে। গত সপ্তাহেও একই ধরনের কার্যক্রমে অংশ নেয় তারা। গত মাসে প্রতিবেশী সুইডেনে একাধিকবার পোড়ানো হয় কোরআন। দেশ দুটিতে একের পর এক কোরআন অবমাননার কর্মসূচিতে ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। ইরাক, ইরান, পাকিস্তান সহ বিভিন্ন দেশে ডেনমার্ক ও সুইডেনের পতাকা পুড়িয়ে বিক্ষোভে অংশ নেয় মুসলিমরা। একদিন আগেই ডেনিশ বিরোধী নেতা রাসমুস পালুদান এবং তার 9 সমর্থকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুরস্ক। সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক। বাংলাদেশের বিপক্ষে হারমানপ্রীতের বাজে আচরণে এবার ক্ষিপ্ত হলেন দেশটির সাবেক অধিনায়ক মিতালী রাজ। তার মতে হারমানের এমন ব্যবহার ক্ষমার অযোগ্য। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক কলামে এমনটাই লিখেছেন এই কিংবদন্তি। ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার পরামর্শ দিয়েছেন মিতালী। বাংলাদেশের বিপক্ষে শেষ ও তৃতীয় ওয়ানডেতে বাজে আচরণ করে ক্রিকেট প্রেমীদের কাছে সমালোচনা ও ট্রলের শিকার হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে স্ট্যাম্প ভাঙা, পুরস্কার বিতরণী আর ফটো সেশনে জ্যোতির সাথে অসৌজন্যমূলক আচরণ, ফল হিসেবে নিষিদ্ধও হয়েছেন 2 ম্যাচ। ম্যাচ ফির 75% জরিমানার সাথে নিষিদ্ধ হন 2টি আন্তর্জাতিক ম্যাচেও। কিন্তু এই শাস্তিও যেন কম মনে হচ্ছে ভারতের কিংবদন্তি মিতালী রাজের কাছে, যার অধীনে একসময় খেলেছিলেন হারমান। তার মতে কর যে কাজটি করেছে সেটি ক্ষমার অযোগ্য। বাংলাদেশের বিপক্ষে হারমান যে আচরণ করেছে সেটি মোটেও গ্রহণযোগ্য নয়। আগ্রাসী হওয়ার মধ্যে কোনো ভুল নেই, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আবেগের বহিঃপ্রকাশের কোনো ভুল নেই। কিন্তু কেউ এটা ভুলে গেলে চলবে না খেলাটা সবার উপরে। এমন আচরণ ক্ষমার অযোগ্য। ম্যাচে যা হয়েছে সেটা ওখানেই রেখে আসা উচিত ছিল। 2016 সাল থেকেই ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হারমান। নারী ক্রিকেটে এর আগেও বাজে আম্পায়ারিং এর শিকার হয়েছে খেলোয়াড়রা, কিন্তু তখন এমন আচরণ কোনো খেলোয়াড়ই করেননি, সেটিও মনে করিয়ে দিয়েছেন মিতালী। হারমানপ্রীত ভালো খেলোয়াড়, অসংখ্য শিশুদের কাছে রোল মডেলও। দায়িত্ববান ক্রিকেটার হিসেবে মাঠে ও মাঠের বাইরে সম্মানজনক আচরণ করতে হবে। আগে নারী ক্রিকেট সম্প্রচার হতো না বা সোশ্যাল মিডিয়ায় অস্তিত্ব ছিল না, কিন্তু এখন সবাই সবকিছু দেখছে, আর যা কিছু ঘটে শিশুরা সেটাই অনুকরণ করার চেষ্টা করে, যারা খেলাটাকে পেশা হিসেবে নিতে চায়। হারমানের আচরণ শোধরানোর পরামর্শ দিয়েছেন মিতালী। ভবিষ্যতে মাথা ঠান্ডা রেখে আচরণ করতে বলেন এই কিংবদন্তি ক্রিকেটার। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।